নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এই অনুষ্ঠানে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো নতুন প্রজন্মের আবাসন নিয়ে, এবং আমাদের আজকের অতিথি স্থপতি আব্দুর রহমান শাফি, যিনি স্থাপত্য চর্চার পাশাপাশি একটি শীর্ষ ও স্বনামধন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের উচ্চপদে কাজ করছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে আসলে আগেকার সময় আমরা যেমন আবাসিক ভবন দেখতাম, একটা সিঁড়ি থাকতো, বড়জোর একটা লিফট এবং কতগুলো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যেটাই বলি, কিন্তু এখন তো আবাসনের ধরনে অনেক পরিবর্তন এসছে। সেই পরিবর্তনগুলো কি কি? পরিবর্তনগুলো তো মূলত আসলে মানুষের যে চাহিদার যে পরিবর্তন, সেখান থেকে কিন্তু নতুন নতুন যে ফিচার যদি বলি, যে সংযোজন যেগুলো হচ্ছে, কারণ মানুষ আসলে আরও বেটার একটা লাইফস্টাইল, সেটার জন্য হয়তো আপগ্রেডেশনের কথা চিন্তা করে। কারণ আমরা যদি একদম গোড়াতে যাই, শুরুর দিকে যদি বলি, অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিন্তু একসময় 80 দশকে যখন হয়েছে তখন কিন্তু লিফট জেনারেটরও ছিল না। তো পরবর্তীতে যখন বিল্ডিংয়ের হাইট বাড়লো এবং স্বাভাবিকভাবেই ওঠানামা একটা ইট বিকামস এ চ্যালেঞ্জ, যখন বয়স হচ্ছে এবং জিনিসপত্র ওঠানামা করা, তো তখন দেখা গেল যে লিফটার জেনারেটরটা কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবেই কিন্তু চলে আসলো, এবং এটা একদম একটা বেসিক এবং কমন নিডের মধ্যে এসে পড়লো। তো প্রথমত মানুষের মূল বিষয় আসলে বাসাবাড়ির ক্ষেত্রে কি, যে তারা একটা মাথা গোছার স্থান, সেটি বেসিক্যালি তারা চায়। তো বর্তমান যুগে এখন যেহেতু সেকেন্ড জেনারেশন বায়ার হতে হচ্ছে, বা কারো আগে একটা অ্যাপার্টমেন্ট ছিল, নতুন অ্যাপার্টমেন্ট কিনছে, তো যখনই কেউ নতুন কিছু কিনছে, সে স্বাভাবিকভাবেই আরও বেটার কিছু চাচ্ছে, যে নতুন কী পেতে পারে। তো সেই ক্ষেত্রে আরও মডার্ন ফ্যাসিলিটিস যদি আমি বলি, সেক্ষেত্রে এখন মানুষ শুধু বাসা না, একটা লাইফস্টাইল কেনার চেষ্টা করছে। যে হতে পারে সেখানে হয়তো একটা জিমনেশিয়াম আছে, যেহেতু আমাদের ঢাকা শহরে হয়তো সব ক্ষেত্রে সবার সময়ে বা স্থানের সংকলন না হওয়ার কারণে হয়তো সেটা তার বিল্ডিংয়ের মধ্যে যদি সে ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারে, সেরকম কিছু হয়তো চাচ্ছে। সেই সাথে আমি যদি বলি যে এখন অ্যাস্থেটিক্যালিও বলি, সেক্ষেত্রেও মানুষ এখন যেহেতু গ্লাসের এজ, মানুষ আরও খোলামেলা ডিজাইন চাচ্ছে, যে গ্লাসের ইউজ আগে থেকে অনেক বেড়ে গিয়েছে, যে মানুষ বাসায় বসেই আকাশটা আর যত ভালো করে দেখতে পারে, সেরকম একটা ব্যাপার হয়তো এখানে চলে আসছে। তো ফ্যাসিলিটিসগুলো ইনক্লুশনটা বলতে গেলে লিফট জেনারেটর যেমন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, সেই সাথে এখন রুফটপ গার্ডেনিং, গ্রাউন্ডে যদি গার্ডেনিং পসিবল হয়, সেগুলো তারা চাচ্ছে, যে একটু গাছপালা। কারণ মানুষের আসলে শহরে থাকলে কি হয়, যে প্রকৃতির সাথে যে মানে দূরত্বটা তৈরি হয়, সেইটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়গুলো আমার মনে হচ্ছে এখন সবাই ফোকাস করার চেষ্টা করছে, যে সেটা অল্প ছোটো করে হোক বড় করেই হোক, সেটা মানুষের কাছে আবার ফিরিয়ে দেওয়া, মানুষের সাথে প্রকৃতির সাথে সম্পর্কটা সেটাকে আবার পুনরুজ্জীবিত করা, সেটাই এখনকার ডিজাইন আমার মনে হয় যে মোর আগের থেকে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। আর অফকোর্স যদি ফাংশনালিটি বলি, ফর্ম বলি, এটা তো সবসময় আর্কিটেকচারাল ডিবেট থাকে, যে ফর্মটা আগে যাবে না ফাংশন আগে যাবে। সেক্ষেত্রে এই যুদ্ধ এখনও চলছে, বাট আমার মনে হয় যে এখন ফর্ম বা এটার যে অ্যাপিয়ারেন্স, সেক্ষেত্রেও মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই আরও বেশি সচেতন এখন। কারণ মানুষ শুধু একটা মাথা গোছার স্থান শুধু সেখানেই শেষ না, আমার বাড়িতে যে সুন্দর একটা বাড়ি হয়, নিজেরও ভাল লাগে, মানুষের যে যারা হয়তো অতিথি আসেন তাদেরও ভাল লাগে, সেরকম একটা কিছু করার হয়তো চেষ্টা এখন আমার কাছে মনে বেশ ভালোভাবেই চলছে আর কি। ঠিক এই বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনি আসলে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কিন্তু সেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি জায়গা থেকে বাইরে এসে যদি বলি, যে আপনি স্থপতি হিসেবে এখনকার অ্যাপার্টমেন্ট ডিজাইনের ট্রেন্ডটাকে কীভাবে মূল্যায়ন করবেন? কারণ এখানে ফাংশনালিটি, অ্যামিনিটিস, ফ্যাসিলিটিস অনেক কিছুর একটা ব্লেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো জেনারেশন ওয়াইজ একটা ট্রানজিশন নিশ্চয়ই ঘটেছে, সেই বিষয়টা কেমন আসলে? সেই ক্ষেত্রে বলতে গেলে কিছু পয়েন্ট, যেমন একটাকে আমরা মেনশন করলাম, যে গার্ডেনিং যে ব্যাপারটা, এটা তো এখন খুব ভালোভাবেই হচ্ছে, এবং যদি একটু বড় প্রজেক্ট হয়, সেক্ষেত্রে এগুলো কিন্তু ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করা আরও অনেক ইজিয়ার হচ্ছে আগের থেকে। সেই সাথে যদি বলি, এখন আমাদের জিম, যেমন আমরা একটা একটু কৌতুক করেই বলি যে আমরা হয়তো একটা ট্রেডমিল আমরা বাসায় অনেকে কিনে ফেলি, কেনার
পর দেখা যায় যে সময় হোক না হোক ওটা আসলে জামা কাপড় মেলে রাখার একটা বস্তুতে পরিণত হয়। তো এটা আসলে প্রত্যেকের বাসা থাকা তো প্রয়োজন নেই। একটা সেন্ট্রাল স্পেসে যদি ফ্যাসিলিটিসগুলো থাকে সেটা সবার জন্য মোর এফিসিয়েন্ট, জায়গা নষ্ট হলো না এবং আমার মনে হয় যে একটা জিনিসের সদ্ব্যবহার হলো, সেই বিষয়টা থাকে। এছাড়াও যেমন ইনডোর গেমসের এখন যে অবস্থা আছে সেগুলো আসছে, একটা লাউঞ্জ থাকছে যেখানে হয়তো মানুষ একসাথে হওয়ার জায়গাটা, কারণ অ্যাপার্টমেন্ট কালচারে কিন্তু একটা বিষয় হয় যে প্রত্যেকের বাসায় হয়তো বসে থাকছে, তারা সেখান থেকে কিছুটা একই বিল্ডিং আমরা ঢুকি, যার যা বাসায় ঢুকে যায়, নিজেদের কিন্তু একসাথে হওয়ার জায়গা থাকে না। সো এইটা আসলে একটা কিন্তু আমাদের যে স্ট্রাকচারাল যেভাবে আমরা ডিজাইনটা করছি পুরো বিল্ডিংটাকে, সেটাও কিন্তু কিছুটা দেয়। কারণ আমরা যদি সেরকম স্পেসটা না তৈরি করে দিই যে সবাই একটা জায়গায় সমবেত হবে, একটা কমিউনিটি স্পেস যদি না থাকে, একটা মাল্টিপারপাস রুম যদি না থাকে, সেটা কিন্তু সুযোগ আসলে করছি না। সেক্ষেত্রে আমার অনেক সময় মনে হয় যে আমরাই আসলে দায়ী আমাদের এই বিচ্ছিন্ন মনোভাবের জন্য। তো সেইভাবেও কিন্তু এই কমন ফ্যাসিলিটিসগুলো সেভাবেই কিন্তু বেশ প্রাধান্য পাচ্ছে এবং আমি মনে করি খুব লজিক্যালি সেটা আমরা এটার দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে এটা খুবই জরুরি একটা বিষয়। এটা শুধু জাস্ট একটা বিল্ডিং ডিজাইন করা দিয়ে কাজ শেষ না। আমার কাছে মনে হয় যে ওভারঅল লাইফস্টাইলটাকে গুছিয়ে দেওয়াও আমাদের ব্যবসায়িকভাবে বলি বা আমি একটা স্থপতি হিসেবে বলি, এটা আমাদেরকে এনশিওর করার প্রয়োজন এবং সেটাই করার চেষ্টা হচ্ছে আমার মনে হয়। আচ্ছা, রাজধানী ঢাকার প্রেক্ষাপটে আমরা দেখছি যে ধরেন যে যারা একটু নিম্ন মধ্যম আয়ের মানুষ কিংবা নতুন উদ্যোক্তা অথবা সম্প্রতি বিয়ে করেছেন এমন কোনো তরুণ দম্পতি, তাদের জন্য কিন্তু বাসস্থান খুঁজে পাওয়া বেশ দুষ্কর, কারণ সাশ্রয়ী বাসস্থান তারা খুঁজে পান না। এবং একটু সুযোগ সুবিধা সম্পন্ন এলাকা হিসেবে আমরা যে এলাকাগুলোকে জানি সেখানে আমরা দেখি যে 1200, 1500, 1600 স্কোয়ার ফিটের বাসার নিচে আসলে কোনো বাসা পাওয়া যায় না। অথচ একটা ছোট পরিবারের হয়তো 2 বেডরুমের একটা বাসা হলেই তার জন্য যথেষ্ট ছিল। তো সেই জায়গা থেকে তো এটা একটা সামাজিক দায়িত্ব বলা যেতে পারে যে যারা আসলে অ্যাপার্টমেন্ট তৈরি করছেন এখন, এই জায়গায় আপনার কোনো ভাবনা আছে কিনা যে আসলে এই শহরের এই যে ইনকাম গ্রুপ তাদের যে একটা নিড সেটা কিভাবে ফুলফিল করা যেতে পারে? না, যেটা আপনি বলেছেন এই সমস্যাটা নিঃসন্দেহে প্রকট। কেননা আসলে আমরা যদি পোস্ট কোভিড সিচুয়েশন যদি বলি, আমার মনে হয় বিষয়টা আরও কঠিন হয়ে পড়েছে। কারণ যেহেতু ম্যাটেরিয়াল প্রাইস একদিকে জাম্প করেছে, আমি যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলি, সেটা বেড়েছে, ল্যান্ড ওনারদের যে চাহিদা তাদেরও কিন্তু সেটাও আসলে বৃদ্ধি পেয়েছে। তো সমস্ত ক্ষেত্রে ওভারঅল যে হিসাবটা যদি বলি বা আমার জমির মূল্যের কথা যদি বলি, সেভাবে কিন্তু পুরো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পুরো হিসাবটা মেলাতে গেলে অঙ্কটা একটু জটিল হয়ে যায়, সেটা আমি অস্বীকার করব না। এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার স্কোয়ার ফিটটাই ডিকটেট করে, স্কোয়ার ফিটের প্রাইসিংটা। সো আমি যদি এটাকে কম্প্যাক্ট করে না আনতে পারি, ইভেনচুয়ালি মাল্টিপ্লাই করলে কিন্তু কস্ট বেরিয়ে যাবে। সো সব কিছু মিলে এই একটা সুযোগ মনে আমাদের কাছে আছে যে তারা, এবং একটা ভিন্ন দিকে যদি আমরা চিন্তা করি, এখন যারা বয়স হয়ে গেছে তাদের একদিন একক পরিবারের বিষয়, হয়তো ছেলে মেয়ে দেশে আছে বা বিদেশে আছে, তাদের ক্ষেত্রে একটা রিসেন্টলি হয়তো আমি ব্যক্তিগতভাবে এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি যে বাবা আমরা তো শুধু দুজন মানুষ, আমাদের আসলে এক বেডের বাসা হলেই হয়, আমার এর বেশি দরকার নেই। তো পরবর্তী উনিবার বললেন যে না, আসলে আমার ছেলে যখন আসবে তখন সে কোথা থাকবে, তো সে একটু আক্ষেপ করেছে, তো 2 বেডের বাসা হয় কিনা। তো সচরাচর দেখা যায় কিন্তু আমরা কিন্তু 3 বেড বা যেটা আপনি বললেন যে 1200-1500 স্কোয়ার ফিটের দিকে, তো এইটা না হয়ে যদি আমরা এখানে 2 বেডের করতে পারতাম, তো এটা কারো জীবনে স্টার্টিং পয়েন্ট হতে পারতো, 750 বা 1000 স্কোয়ার ফিট হতে পারতো। আমি বলবো হয়তো 750-800-800 মধ্যে হলে ইভেন বেটার। তো এটা কারো জীবনের যেমন স্টার্টিং পয়েন্ট হতে পারে, আবার কারো জীবনের এন্ডিং পয়েন্ট এটা হতে পারে, যে এটা তার যখন আপগ্রেডেশন লাগবে হি উইল গো টু আ বিগার ওয়ান। আর যাদের এখন আর প্রয়োজন নেই তারা আবার কিন্তু এটাতে চলে আসবে। সো আমার মনে হয় ইভেনচুয়ালি এটা একটা সাইকেল হিসেবে কাজ করার যথেষ্ট সম্ভাবনা আমার কাছে আছে বলে মনে হয় এবং ভালো পটেনশিয়াল আছে। তো এই ক্ষেত্রে কাজ করার সুযোগ অবশ্যই আছে। এটা আমরা মনে হয় সবার একটু ভাবা দরকার এই বিষয়টা। খুবই চমৎকার একটা বিষয় আপনি উল্লেখ করেছেন। এবং স্টুডিও অ্যাপার্টমেন্টের যে চাহিদা এটা আসলে বাড়ছে, তাহলে আপনার যে ধারণা থেকে বুঝতে পারলাম। এবং পরিবেশ দূষণ রোধ করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা, এই বিষয়গুলো নিয়ে তো এখন প্রচুর আলোচনা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু পার্টিকুলারলি আপনি যখন আসলে একটা আবাসিক ভবন ডিজাইন করবেন, কনস্ট্রাকশন করবেন, সেই ক্ষেত্রে আমরা এই কনসিডারেশনগুলো সেখানে কিভাবে রিফ্লেক্ট করতে পারি? প্রথমত হচ্ছে একটা ইস্যু অনেকদিন যাবতই সেটা আলোচিত হচ্ছে, মনে বিগত সরকার সহ বেশ 5-7 বছর ধরেই কথাগুলো হচ্ছে যে ইটের ভাটার যে ব্যাপারটা। কারণ এখানে আসলে দুটো বিষয় আমাদেরকে ক্ষতি করছি। যেমন একটা বিষয় হচ্ছে আমরা এর কারণে বায়ু দূষণ সেটা তো হচ্ছে, এবং আশপাশের যে এরিয়া বা যদি শহর বলি, সেগুলো কিন্তু দূষণের মাত্রা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো সেইটা একটা বার্নিং ইস্যু, এটা যেমন হ্যান্ডেল করা দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা যে মাটিটা পোড়াচ্ছি, কারণ এটা কিন্তু আমাদের দেশে এটা আল্লাহর অশেষ রহমত যে আমরা যেভাবে উর্বর মাটি পেয়েছি, যে কোনো কিছু বুনে দিলেই কিন্তু ওখানে একটা ফসল ফল সবই হচ্ছে। তো এই মাটিটাকে আসলে আমরা যখন পুড়িয়ে ফেলছি, আমরা কিন্তু টপসয়েলটাকে খামাখাই নষ্ট করছি আমরা একটা ব্রিক বানাতে গিয়ে। এবং আমাদের যে খাদ্য নিরাপত্তার আমার যেই
ভলিউমের দেশ আমরা এবং যে পরিমাণ মানুষ এখানে থাকে, আমাদের কিন্তু এই খাদ্য নিরাপত্তার জন্য এই মাটি এবং এই জমিগুলো সংরক্ষণ করা খুব জরুরি। তো সেই বিষয়ে চিন্তা করলে এখন অনেকেই আমার মনে হয় যে যারা টপ এন্ড ডেভেলপাররা আছেন এবং অনেকেই এটা ইউজ টু হচ্ছেন, যে কনক্রিট ব্লক যেটা অল্টারনেটিভ হিসাবে সেটা কিন্তু ইউজ করা শুরু হয়ে গিয়েছে। তো এই একটা বিষয় কিন্তু বেশ ভালোভাবে আমার মনে হয় যে সামনে ইম্প্যাক্ট রাখতে পারে বায়ু দূষণ কমানোর জন্য এবং আমার এই টপ সয়েলটা ঠেকানোর জন্য এটা আছে। আর এছাড়া আমি যদি বলি লাইটিং ফিক্সচারের ক্ষেত্রে আমরা মনে হয় একসময় তো সেই টাংস্টেনের বাল্ব ইউজ করতাম, সেটা তো এখন নেই। সেটা তাপ বলি, ইলেকট্রিসিটি লস বলি, সেটাও ছিল। এখন বেসিক টিউবলাইট কিন্তু মানুষ ইউজ এখন করছে না মোস্টলি, কিন্তু দেখা যাচ্ছে এলইডি বেসড লাইটিং ইউজ হচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমার যে কারেন্ট কনজামশনটা কমানোর কিন্তু কিছু উদ্যোগ অটোমেটিক্যালি মানুষ তো নিজেই নিয়ে নিয়েছে। সো এই দুইটা পয়েন্ট আমার চোখে সচরাচর পড়ে। এরপরও আরও কিছু বিষয় যদি আমরা দেখি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমন কিছু না করি ম্যাটেরিয়াল ওয়েস্ট। আমরা যে ম্যাটেরিয়াল ওয়েস্ট যদি করি অতিরিক্ত বেশি কিছু করতে গিয়ে, সেটা তো ডেফিনেটলি অপচয়, আসলে যে কোনো প্রকার অপচয় কিন্তু আসলে রোধ করা দরকার। আবার সেটা বিং এন আর্কিটেক্ট যদি বলি, এই বিষয়টা আসলে আমরা আসলে পশ্চিমা দেশের কিছু ট্রেন্ডে আমরা আসলে অনেক সময় আকৃষ্ট হয়ে যাই, কারণ আমরা আমাদের কনটেক্সটে কী ডিজাইন হওয়া উচিত সেই বিষয়টা বোধহয় আমাদের একটু সচেতন থাকা উচিত। কেননা দেখা যাচ্ছে আমরা অনেক বড় বড় গ্লাস ফাসাদ নিয়ে কাজ করছি, আমরা আবার কুলিং লোড বানাচ্ছি, সেটা বাড়ানোর পর আবার সেটাকে কুল করার জন্য এসি ইউজ করে আমি ইলেকট্রিসিটি কনজামশন বাড়াচ্ছি, আমি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি। এই সংক্রান্ত বিষয়ে আমাদের অবশ্যই আমার মনে সচেতন থাকা দরকার, কারণ এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের ল্যাকিং আছে। আমরা অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে আমরা কিছুটা দায়িত্বহীনতার পরিচয় আমরা ডিজাইনের ক্ষেত্রে দিই, জাস্ট টু মেক ইট লুক মডার্ন। আমরা হয়তো কিছু ভুল ডিসিশন নিই, সেই জায়গাগুলো আমাদের একটু বোঝা সচেতন হওয়া। পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে আপনি দুটো বিষয় উল্লেখ করলেন, যেমন একটা হচ্ছে এনার্জি সেভিং ল্যাম্প এবং আরেকটা হচ্ছে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল। কিন্তু এছাড়াও আমরা ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল বিভিন্ন প্রজেক্টে যেমন দেখছি যে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন বা লিড সার্টিফিকেশনের একটা চর্চা আছে। আবাসিক ভবনের ক্ষেত্রে সেরকম কোনো চর্চা আপনার চোখে পড়ছে কিনা, বা যদি সার্টিফিকেশনে আমরা নাও যাই, অন্তত সার্টিফিকেটের স্ট্যান্ডার্ডগুলো ফলো করা, যেমন রেইন ওয়াটার হারভেস্টিং বা আরও কিছু বিষয় ইনক্লুড করা সম্ভব কিনা? এক্ষেত্রে যেমন আরেকটা বিষয় আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, সেটা অনেক জায়গায় আমাদের রানিং আছে সোলার প্যানেল কিন্তু ইউজ হচ্ছে, লাইক অ্যাবাউট 4% ইলেকট্রিসিটি কনজামশন কিন্তু আমাদের সোলার প্যানেল থেকেই গেইন করতে হয়। তো এই উদ্যোগটা কিন্তু আগে থেকে নেওয়া আছে। সো এটা ডেফিনেটলি কন্ট্রিবিউট করছে আমাদের অযথা আমাদের কারেন্ট কনজামশন থেকে প্রেশার না দেওয়ার জন্য। এছাড়া যদি আপনি যেটা বললেন যে লিড সার্টিফিকেশনের ক্ষেত্রে, এইটা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে একটু হাই এন্ড প্রোডাক্টসগুলোর দিকেই বোধহয় মোস্টলি এগুলোর সার্টিফিকেশন নেওয়ার জন্য হচ্ছে, এবং ইট ইজ বিকামিং মোর অফ আ সেলিং পয়েন্ট যে আমার এখানে গ্রিন বিল, হ্যাঁ যারা কিনছেন অবশ্যই তারা এটার বেনিফিট পাবেন, তাদের খরচ ডেফিনেটলি কমবে, সেরকম সুযোগ আছে। কিন্তু এরপর এটা সেলিং পয়েন্টের দিকে বা একটা ফ্যাসিলিটি হিসাবেই দেখানো হচ্ছে বেশি, রাদার দেন পরিবেশের দিকে তাকিয়ে যে কাজটা করা হচ্ছে সেটা বোধহয় না। আর সার্টিফিকেশনের ক্ষেত্রে যেসব বেজলাইন আছে, হয়তো এই ক্ষেত্রে কিছু জিনিস যেটা বললাম কাটা, হয়তো মেবি সোলার প্যানেল ব্লক, এগুলা কিছু কিছু জিনিস অলরেডি, বা এলইডি লাইটস, এগুলা বলতে গেলে আপনার অনেকটা কিন্তু কভার করে ফেলছে। তাও কিছু পয়েন্ট যেমন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই বিষয়গুলো হয়তো যদি ইনক্লুশন করা হয় তাহলে কিন্তু সার্টিফিকেশন পাওয়াটা কিন্তু সহজ, কারণ সার্টিফিকেশন তো বিভিন্ন স্তর আছে। অনেক হাই এন্ড যেতে গেলে ইট ইজ গোইং টু ভেরি এক্সপেন্সিভ, এবং আবাসনের ক্ষেত্রে যদি বলি তখন কিন্তু আমরা উল্টা দিকে চলে যাবো, যে আমরা আসলে অ্যাপার্টমেন্টের প্রাইস তখন থাকবে আরও বেড়ে যাচ্ছে এগুলোকে এক্সিকিউট করতে গেলে। বাট আমার কাছে মনে হয় যে যেটা বললেন যে ফুল সার্টিফিকেশন যদি না হয়, অ্যাটলিস্ট ওইটার সংক্রান্ত যদি কোনো মানে পরিবেশকে বাঁচানোর জন্য যদি আমরা কোনো নীতিমালার দিকে আগাই, যে এগুলো থাকতে হবে, এগুলো করলে আমরা পরিবেশকে ভালো রাখতে পারবো, সেই সংক্রান্ত কাজ করার সুযোগ মনে আমার আছে। কিন্তু এখনও কিন্তু মানে লার্জ স্কেলে কাজ হচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে না। এখন এটা কিন্তু খুব নিশ মার্কেটের জন্য এই সার্টিফিকেশনের কাজগুলো হচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি অনেকগুলো বিষয় চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা আসলে আশা করব যে এই আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আপনার সঙ্গে আমার কথা বলার আছে, যেমন এই শহরের বাসযোগ্যতার ক্ষেত্রে আমরা আরও কী কী করতে পারি, পাশাপাশি ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে, সেটিরও আবার আবাসন শিল্পে সরাসরি প্রভাব রয়েছে। তো শিল্পের প্রসারের পাশাপাশি শহরের বাসযোগ্যতা ধরে রাখার ক্ষেত্রে আমাদের কী কী করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলাপ করবো আপনার সঙ্গে। বর্তমান সময়ে নতুন প্রজন্মের আবাসনের যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, আমি আশা করছি যারা এই আলোচনা শুনছিলেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সর্বোপরি এটি নিউজকে ধন্যবাদ আমাকে সামান্য কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তাপস কুমার রায় স্যার। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আপনার এই 25 বছরের লম্বা যে এক্সপিরিয়েন্সটা, এর মাঝখানে আপনি আসলে কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? 25 বছর অ্যাকচুয়ালি দীর্ঘ সময়। এই সময়ে আমি বিভিন্ন রকম ভবন ডিজাইনের সাথে জড়িত ছিলাম, তবে ইদানিং আমি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বেশি জড়িত এবং এতেই আমি এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ডিজাইনগুলো যদি করার সময় আপনারা আসলে কোন ব্যাপারগুলোকে বেশি প্রায়োরিটি দেন, বা যদি বলি আসলে ফাইনাল টেক্সচারের কথা বলি, সেই ক্ষেত্রে কি আসতে পারে, বা ওখানে তো অনেক মেটাল সারফেস আছে, সেখানে কি ধরনের সলিউশন আপনি ইউজ করে থাকেন? একজন ডিজাইনারের কাজ হচ্ছে যে এনভায়রনমেন্টাল কমফোর্ট দেওয়া তাদেরকে। তো ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনকে, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার বলি, সেটা বেসিক্যালি টেনজাইল আর্কিটেকচার। টেনজাইল মিনস আমাদেরকে কলাম ফ্রি লং স্প্যান দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে, এটা প্রয়োজনে, স্পেসের প্রয়োজনে। তো এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে স্টিল মেটাল স্ট্রাকচার ইউজ করতে হচ্ছে। কিন্তু এই স্টিল মেটালের দুটো দুর্বলতা আছে। একটা হচ্ছে আগুন কিংবা অতিরিক্ত আগুন, ফায়ার হ্যাজার্ডের সময়, এবং পানির সংস্পর্শে এলে সে কলাপস করতে পারে, ও রাস্টিং হয়। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের ফায়ার রেজিস্ট্যান্ট পেইন্ট ব্যবহার করতে হয়। এছাড়াও বিদেশি সংস্থাগুলো যারা বায়ার আর কি, আমাদের গার্মেন্টসের বায়ার যারা, তাদের কিছু কমপ্লায়েন্স ইস্যু আছে, অল রিলেটেড টু দ্য সেফটি কমপ্লায়েন্স, স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে সেগুলো কমপ্লাই করে ডিজাইন করতে হচ্ছে। অ্যাজ ওয়েল এজ আমাদের দেশেও কিছু সেফটি কোড আছে, বিএনবিসি থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্টও কিছু কোড দিয়ে দিয়েছে। এটা যতটা না এস্থেটিক নান্দনিক হবে, তার চাইতেও এই সেফটি ইস্যুসগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। স্যার, এতক্ষণ তো আমরা আসলে কথা বললাম বিল্ডিংয়ের ভেতরে আসলে ফায়ার প্রুফিংয়ের জন্য যদি বলি আমরা, বা ফায়ার রেজিস্ট্যান্টের কথা যদি বলি, এই দিকগুলো। কিন্তু এবার যদি বলি আসলে বিল্ডিংকে ড্যাম প্রুফ করার ক্ষেত্রে, এবং যদি আমরা বলি একসাথে তো ভেতরে প্রচুর লোক কাজ করছে, ওখানে তো হিট যদি কোনো প্রোডাক্ট ইউজ করা যায়, যে প্রোডাক্ট আসলে হিট রেজিস্ট্যান্ট করা যাবে, এই ধরনের কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা? এখানে দুটো ব্যাপার আসছে, একটা হচ্ছে ড্যাম্পনেস আর একটা হচ্ছে হিট রিডাকশন। তো ড্যাম্পনেস আসবে তিনটা সারফেস থেকে। একটা হচ্ছে ফ্লোর থেকে আসবে, যেটা গ্রাউন্ডের সাথে লাগানো, আরেকটা রুফ থেকে, আরেকটা হলো ভার্টিক্যাল সারফেস থেকে। তো একটা বিল্ডিংয়ের ইন্টারনাল যে ড্যাম্পনেস, যেটা ফ্লোর থেকে আসে, সেটার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপক্সি পেইন্ট, এশিয়ান পেইন্টের এটা ব্যবহার করে আসছি। এটা সিমলেস, এটা গ্লসি ফিনিশ আসে। এবং সিমলেস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি টাইলস লাগিয়ে যাই তাহলে কিছু দূর জয়েন্ট থেকে যাবে। আমরা জয়েন্টটা অ্যাভয়েড করার জন্য ইন্ডাস্ট্রিতে সিমলেস ফ্লোর ব্যবহার করা হয়, এবং এটা স্মুথ সারফেসও পেয়ে যায়, এবং এটা সার্টেন ডিগ্রি অফ ওয়াটার রেজিস্ট্যান্টও বটে। ড্যাম্পও রেজিস্ট করছে, ওয়াটারও রেজিস্ট হচ্ছে। তো এটা গেল এই ইন্টারনাল ড্যাম্পনেসের ক্ষেত্রে। এছাড়া হিট অ্যান্ড ড্যাম্প আসতে পারে আরও দুটো সারফেস থেকে, একটা বিল্ডিংয়ের ভার্টিক্যাল সারফেস, আরেকটা হচ্ছে হরাইজন্টাল সারফেস। ভার্টিক্যাল সারফেসে আমরা নর্মালি উইন্ডো ইউজ করতে পারি, এক্সস্ট ফ্যান ইউজ করতে পারি, আমরা এয়ার কুলার ইউজ করতে পারি। সেগুলো দিয়ে হিট ম্যানেজমেন্ট একটা সার্টেন লেভেলে তো করা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ড্যাম্পনেসও কিছুটা অ্যাভয়েড করা যাবে। প্রপার ভেন্টিলেশন থাকলে একটা বিল্ডিংয়ের ড্যাম্প এমনিতেই কম আসে। কিন্তু উপরে রুফটপে যেটা আমরা হরাইজন্টাল সারফেস বলছি, সেখানে যে ঘটনাটা ঘটছে, এটা হিউজ সারফেস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে এক্সপোজ টু দ্য সান অ্যান্ড রেইনফলের সময়, রেনি সিজনে প্রচুর পানিও জমা পড়ছে। তো যখনই পানি পড়বে ওর ড্যাম্পনেস বেড়ে যাবে, কারণ কোনো ম্যাটেরিয়ালে যখন পানি কন্টিনিউয়াস পড়তে থাকে ও ড্যাম্প ধরে যাবে। তো এইটা প্রোটেকশনের জন্য এশিয়ান পেইন্টের একটা প্রোডাক্ট ড্যাম্প প্রুফ ফাইবারটেক। তো এর এসআরআই ইন্ডেক্স 98%। তো এটা করে যেটা হচ্ছে যে ড্যাম্প তো একাধারে বন্ধ হচ্ছে, যেহেতু এটা ফাইবার বেস, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হিট রিডাকশন একটা সার্টেন লেভেলে করে দিচ্ছে 6 to 8%। তো আমরা এমনি নর্মালি জানি আউটডোর অ্যান্ড ইনডোর টেম্পারেচারের যদি 5 ডিগ্রি ডিফারেন্স হয়, তাহলে ইন্টারনালি যারা কাজ করবে ওয়ার্কারদের, তাদের একটা কমফোর্ট লেভেল, এনভায়রনমেন্টালি তারা কমফোর্ট ফিল করে। আর এই ড্যাম্প প্রুফ ফাইবারটেকটা কিন্তু কিছুটা হরাইজন্টাল সারফেসও ভার্টিক্যাল সারফেসও দিতে হবে, প্যারাপেট লেভেলও ওকে একবারই সিল করে
দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তাহলে এটার রেজাল্টটা ভালো। কারণ ট্রেডিশনাল লাইম টেরাসিং আমরা যেটা করতাম সেটাতেও কিন্তু আমরা ভার্টিক্যালি কিছুটা উঠতাম, কিন্তু ট্রেডিশনাল লাইম টেরাসিং নাওয়াডেজ এটা পসিবল না। এটা অ্যাপ্লাই করার জনবলও পাওয়া যাচ্ছে না, প্লাস এটা খুব একটা অবসলিট একটা সলিউশন হিসেবে চলে গেছে। তাই অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে এই ধরনের সলিউশন আসতেই হবে। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে অনেকগুলো ব্যাপার অনেক ডিটেলভাবে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের অনেক ডিটেল একটা ডিসকাশন হলো আর্কিটেক্ট তাপস কুমার রয়ের সাথে, এবং স্যারের সাথে ডিসকাশনের মাধ্যমে আমরা আসলে যেটা জানতে পারলাম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ডিটেল সম্পর্কে। তবে একটা ব্যাপার, আমাদের বাসাকে যদি আসলে আমরা ড্যাম প্রুফ রাখতে চাই তাহলে আমাদের ছাদের একটা স্পেশাল কেয়ার দরকার। সেটার জন্য ড্যাম প্রুফ ফাইবারটেক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, এই প্রত্যাশা আজকে এখানেই রাখছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো স্থাপত্য প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন মনে করেন সেটি আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.